পাকিস্তান এলাকায় কি চলছে সেই সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই কাজ সমস্ত ব্যবস্থা সম্পন্ন করার পর প্রায় 9 মাস পর তাদের প্রথম এজেন্টকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করে। এজেন্টের আসল নাম আজও জানা যায়নি, তবে র এর অফিসাররা তাকে কাশ্মীর বেদি বলে ডাকতেন। কাশ্মীর বেদিকে পাঞ্জাব থেকে নিয়োগ করেছিল এবং নিয়োগের পর বিস্তারিত ব্যাকগ্রাউন্ড চেক বিজিসি করানো হয় এবং কয়েক মাস ধরে গুপ্তচর বৃত্তির কৌশল শেখানো হয়। কাশ্মীর বেদিকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তিনি আগে থেকে ইসলামিক ঐতিহ্য এবং পাঞ্জাবি ও উর্দু ভাষা জানতেন। এই সমস্ত কিছু করার কারণ ছিল এই যে সেই সময় KN রাও প্রতিবেশী দেশের তথ্য সংগ্রহের জন্য ভারত পাকিস্তান সীমান্তে বিমানগুলিতে ক্যামেরা লাগিয়ে পাকিস্তানের দিকের এলাকার ছবি তুলতেন। এই ছবিগুলি ফটো ইন্টারসেপশন ডিপার্টমেন্টে যেত এবং সেই ছবির ভিত্তিতে পাকিস্তান এলাকায় কি ঘটছে সেই তথ্য সংগ্রহ করা হতো। কিন্তু এই প্রক্রিয়ায় সমস্যা ছিল, ক্যামেরার রেঞ্জ ছিল মাত্র 70 কিলোমিটার। এছাড়া ছবিগুলোও ততটা পরিষ্কার আসতো না, যা বুঝতে খুব অসুবিধা হতো। এই সমস্যার সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় যে যদি আমাদের কোনো এজেন্ট সেই এলাকায় যেতে পারে এবং সময় মতো ছবি পাঠাতে পারে, তবে পাকিস্তান এলাকায় কি চলছে সেই সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই কাজটি সম্পন্ন করার জন্যই কাশ্মীর বেদিকে নির্বাচন করা হয়। এরপর কাশ্মীর বেদির নাম বদলে মোহাম্মদ ইব্রাহিম করে দেওয়া হয়। তারপর দুজন পাকিস্তানি নাগরিকের সাহায্যে তাকে সীমান্ত পার করানো হয়। এই পুরো অপারেশনটি দিল্লি থেকে RN কাও পরিচালনা করছিলেন। কাশ্মীর বেদি পাকিস্তানে পৌঁছানোর পর পরিকল্পনা অনুযায়ী সেখানকার সমস্ত তথ্য রেডিও সিগন্যালের মাধ্যমে অমৃতসরের একটি বাড়িতে পাঠাতেন। সেখান থেকে একজন লোক সুরক্ষিত টেলিফোন লাইনের মাধ্যমে সেই তথ্য দিল্লির একটি বাড়িতে পাঠাতেন। এরপর একজন মেসেঞ্জার বাইকে এসে ওই এলাকার পাবলিক টেলিফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ করতেন এবং RN কাওয়ের কাছে পৌঁছে দিতেন। আর এই তথ্যের ভিত্তিতেই সমস্ত পরিকল্পনা হতো। অস্ত্র সরবরাহ, ফাঁস এবং পরিকল্পনার মোড়। কয়েক মাস ধরে এই প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু একদিন এমন একটি ছবি আসে যা দেখে সবাই অবাক হয়ে যায়। সেই ছবিতে দেখা যায় যে পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে একটি কার্গো প্লেন থেকে নতুন আমেরিকান তৈরি APCS আনলোড করা হচ্ছে। এই প্লেন থেকে গোলা বারুদ এবং কিছু লোকও নামছিল। এর মধ্যে ছিল 6টি F-104 ফাইটার জেট, 7টি B-57 বোমারু বিমান এবং 300টি ক্যারিয়ার। এই তথ্য উপরে পৌঁছানোর পর জানা যায় যে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র নিষেধাজ্ঞা আর্মস এম্বার্গো ভেঙে গোপনে পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করছে, যা তাদের করা উচিত ছিল না। এটাই সেই সময় যখন ভারত বুঝতে পারে যে পাকিস্তান ভবিষ্যতে বড় পদক্ষেপ নিতে পারে। তাই ভারত তাদের মনোযোগ এবং কার্যকলাপ পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের দিকে বাড়িয়ে দেয়। এই অস্ত্র সরবরাহ নিয়েও নেপথ্য আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রের সাথে। লন্ডনে নেটওয়ার্ক এবং সামরিক পদক্ষেপের আশঙ্কা। এদিকে যখন এই সব চলছিল তখন 1970 সাল আসতে আসতে র এর এজেন্টরা লন্ডনে একটি ভালো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন। এই ভারতীয় এজেন্টদের মধ্যে একজন পাকিস্তানি কূটনীতিকদের অনুসরণ করতেন এবং তথ্য সংগ্রহ করতেন যে পাকিস্তানে যে নির্বাচন হতে চলেছে তার আগে তারা পূর্ব পাকিস্তানে কিছু সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এই তথ্য পাওয়ার পর বিশ্লেষণ করা হয় যে এই পদক্ষেপ ভারতের নিরাপত্তার জন্য হুমকি, তাই পূর্ব পাকিস্তানে আরও বেশি হস্তক্ষেপ করা প্রয়োজন। ভারত দ্রুত এর প্রস্তুতি শুরু করে দেয়। RN কাও ভারত এবং পূর্ব পাকিস্তানের সীমান্তে তৈরি টেকনিক্যাল চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দেন। তিনি পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যেকার সমস্ত যোগাযোগ ট্র্যাক এবং ইন্টারসেপ্ট করেন। পরিস্থিতি এমন হয়েছিল যে পাকিস্তানের নির্বাচন আসার আগেই রয়ের কাছে সমস্ত তথ্য ছিল যে নির্বাচনে কার জেতার সম্ভাবনা বেশি, সামরিক পদক্ষেপ হলে কারা জড়িত থাকবে, প্রতিটি বিষয় তারা জানতে পেরেছিল। RN কাও এই পরিস্থিতি বিশ্লেষণ করে ইন্দিরা গান্ধীর কাছে পাঠাতেন এবং পরামর্শ দিতেন যে ভারত যদি পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী বিমানগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়, তবে এটি ভারতকে বড় সুবিধা দেবে। এর ফলে রুট তো লম্বা হবেই, সেই সাথে দুই পাকিস্তানের মধ্যে যোগাযোগও বিচ্ছিন্ন হবে। তবে ইন্দিরা গান্ধী বলেছিলেন যে কোনো কারণ ছাড়া এভাবে আকাশসীমা বন্ধ করা সম্ভব নয়। এটি কেবল যুদ্ধের মতো পরিস্থিতিতে করা যেতে পারে। কারণ ছাড়া এমন করলে আন্তর্জাতিক চাপ বাড়বে, যা ভারতের জন্য সমস্যা সৃষ্টি করবে। যখন এই আলোচনা চলছিল ঠিক তখনই এমন একটি কাকতালীয় ঘটনা ঘটে যা ভারতের জন্য একটি বড় সুযোগ নিয়ে আসে। আসলে হাশিম কুরেশি নামে একজন ব্যক্তি শ্রীনগর থেকে পেশোয়ার গিয়েছিলেন। সেখানেই তার সাথে মকবুল ভাট নামে এক ব্যক্তির দেখা হয়, যিনি একটি সন্ত্রাসী সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট NLF এর সদস্য ছিলেন। NLF এর 36 জন সদস্য পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করার সময় জম্মু ও কাশ্মীর পুলিশ তাদের ধরে ফেলেছিল। 36 জন সদস্যকে ভারতের জেল থেকে মুক্ত করতে চেয়েছিল। এর জন্য তারা একটি পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার সম্পূর্ণ দায়িত্ব হাশিম কুরেশিকে দেওয়া হয়। পরিকল্পনা ছিল হাশিম কুরেশি ভারতে ফিরে যাবেন, শ্রীনগর বিমানবন্দর থেকে একটি বিমান হাইজ্যাক করবেন এবং ভারতীয় সরকারের সাথে আলোচনা করে 36 জনকে মুক্ত করবেন। পরিকল্পনা অনুযায়ী NLF হাশিমকে প্রশিক্ষণ দিয়ে ভারতে পাঠায়।
হাশিম কুরেশি ভারতে প্রবেশ করার সাথে সাথেই এজেন্সিরা তাকে ধরে ফেলে এবং RN কাও এর কাছে খবর পৌঁছায়। হাশিমের জিজ্ঞাসাবাদের সময় প্লেন হাইজ্যাক করে ৩৬ জনকে মুক্ত করার এই পরিকল্পনাটি জানতে পারে। এরপর RN কাও হাশিমকে বোঝান এবং তাকে ডাবল এজেন্ট হিসেবে তৈরি করেন। এরপর থেকে হাশিম কুরেশি ভারতের জন্য কাজ করতে শুরু করেন। RN কাওয়ের পরিকল্পনা অনুযায়ী হাশিম কুরেশিকে বলা হয় তিনি যেন ইন্ডিয়ান প্লেনটি আগের মতোই হাইজ্যাক করেন। এই প্লেনটি হাইজ্যাক করে পাকিস্তানের লাহোরে নিয়ে যেতে হবে। প্লেনের ভেতরে এর এজেন্টরাও থাকবেন। প্লেনটি পাকিস্তানে নামার পর ৩৬ জন কয়েদিকে মুক্ত করার দাবি জানাতে হবে এবং তার সাথে জুলফিকার আলী ভুট্টোর সাথে দেখা করারও দাবি রাখতে হবে। হাশিম কুরেশি পরিকল্পনা অনুযায়ী ১৯৭১ সালের ৩০শে জানুয়ারি ভারত থেকে প্লেন হাইজ্যাক করে লাহোরে নামান। এরপর হাসিদের দাবি অনুযায়ী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি জুলফিকার আলী ভুট্টো তাঁর সাথে দেখা করতে আসেন। তারা দেখা করার সাথে সাথেই সেই ছবিগুলি গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটি সেই বিখ্যাত ছবি। এরপর ভারতে অল ইন্ডিয়া রেডিওতে এই হাইজ্যাকিং নিয়ে ঘোষণা করা হয় এবং এটিকে ভারতের উপর আক্রমণ হিসেবে দেখা হয়। এটিকে হুমকি হিসাবে দেখে ভারত পাকিস্তানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। সারা বিশ্ব থেকে পাকিস্তানের উপর যথেষ্ট চাপ আসে, কিন্তু তা সত্ত্বেও জুলফিকার আলী ভুট্টো প্রকাশ্যে এই হাইজ্যাকিং নিয়ে সমালোচনা করেননি। এই ঘটনা ভারতের দাবিকে আরও জোরালো করে। এর কিছুক্ষণ পর পাকিস্তান সেই প্লেন থেকে সব যাত্রীকে নামায়। সমস্ত লোক নামার সাথে সাথেই প্লেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এটি প্লেনে আগুন লাগার পরের ছবি। প্লেনের সমস্ত যাত্রী, যার মধ্যে এর এজেন্টরাও ছিলেন, পাকিস্তান বাধ্য হয় অমৃতসরের পথ দিয়ে ভারতে পৌঁছে দিতে। আর যেহেতু হাশিম কুরেশি এর সাথে যুক্ত ছিলেন, তাই ৩৬ জন সন্ত্রাসীকেও মুক্তি দিতে হয়নি এবং পাকিস্তানের জন্য আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়। এই পদক্ষেপটি RN কাও এর মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচিত হয়।